নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সব থেকে বড় খবর কি আজকের? আমি যদি বলি এসআইআর নয়, তৃণমূল বিজেপির আকচাকচি নয়, মাইল লর্ডের হঠাৎ করে ক্ষেপে ওঠাও নয়, আজকের বড় খবর হচ্ছে কলকাতার শিল্পপতি পবন রুইয়ার পরিবার সাইবার জালিয়াতিতে অভিযুক্ত হয়েছে। টেলিগ্রাফ পত্রিকায় 10ই নভেম্বর এই খবরটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে 315 কোটি টাকা প্রসিডস অফ ক্রাইম থেকে লাভবান হয়েছেন রুইয়া পরিবারের বেশ কয়েকজন সদস্য। এই পবন রুইয়া বুদ্ধবাবুর আমলে ডানলপ এবং জেসপ অধিগ্রহণ করেন। তারপর আপনাদের মনে আছে সে ডানলপ জেসপের তো পঞ্চপ্ত প্রাপ্তি হয়েছে। এই ভদ্রলোক এবং তার সাঙ্গপাঙ্গরা কারখানার জিনিস বিক্রি করতেন, পুলিশে অভিযোগও হয়েছিল। তাহলে একজন শিল্পপতি তার পরিবার সাইবার জালিয়াতিতে অভিযুক্ত হলো। সুমোটো এফআইআর দর্জ করেছে রাজ্যের সাইবার ক্রাইম পুলিশ। বহু অ্যাকাউন্টে এই প্রসিডস অফ ক্রাইমের টাকা জমা হয়েছে, যে অ্যাকাউন্টগুলো হচ্ছে ওই পরিবারের সদস্যদের নামে। সাইবার জালিয়াতি এখন সর্বক্ষেত্রে হচ্ছে, ইন্স্যুরেন্সে হচ্ছে, হোটেল বুকিং এর ক্ষেত্রে হচ্ছে, ডিজিটাল অ্যারেস্টে হচ্ছে, বহু মানুষ সর্বশান্ত হচ্ছেন। প্রবীণ নাগরিকদের বেছে বেছে ঠকানো হয়। এই কাজে যদি একজন শিল্পপতির পরিবার যুক্ত থাকেন, এর থেকে আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে না। তবে পবন রুইয়া প্রথম থেকেই একজন বিতর্কিত লোক। আজকে রাজ্যের সাইবার ক্রাইম দপ্তর তদন্ত করছে, ঠিক আছে, কিন্তু প্রয়োজনে এই তদন্ত ইডির হাতে দেওয়া উচিত। তা না হলে কিন্তু রহস্যের কিনারা করা সম্ভব হবে না। চমকে ওঠার মতো খবর। পবন রুইয়া, যার নামের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, পাকসের কাছ থেকে গড়িয়াহাটের দিকে যেতে ডান হাতে রুইয়া হাউস আছে, সেখানেই পবন রুইয়া বসেন। আমি তো খবরটা পড়ে চমকে উঠেছি। আপনারাও নিশ্চয়ই জানেন, এতক্ষণে জেনে গেছেন, যে এত বড় জালিয়াতির সঙ্গে শিল্পপতি পরিবারের সদস্যরা যুক্ত। আজকে শিরোনামটা কি দিয়েছি? কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। এই কথাটা শুভেন্দু অধিকারী এখন হামেশাই ব্যবহার করছেন। কার্বলিক অ্যাসিড সাপ খোঁজা, সাপ মারার ক্ষেত্রে ব্যবহৃত হয়। শুভেন্দু রূপক অর্থে ব্যবহার করেছেন যে এমনভাবে নির্বাচন কমিশন এসআইআরটা করছে যাতে অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচার কোনো উপায় নেই। দেখুন, শুভেন্দু এই কথাটা রূপকে বলেছেন। শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরে ছবিটা কি দাঁড়াবে এই মুহূর্তে সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি বারে বারে বলছি, এটা হচ্ছে কলির সন্ধে। ডিসেম্বর মাসে যখন এই ফর্ম ফিল আপের পর্ব শেষ হবে, 9ই ডিসেম্বর তালিকা আপলোড হবে, তারপরে অভাব অভিযোগ, কারুর নাম বাদ যাওয়া, কারুর নাম সংযোজন, এইসব হবে। ম্যাপিংয়ে যাদের নাম হয়নি তাদের নোটিশ পাঠাবে কমিশন, তাদের ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে। এই পর্ব মিটে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা এখনো পর্যন্ত। কিন্তু এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি আছে, আবার অনুপ্রবেশকারীদের মনে আতঙ্ক আছে। আমি শুনলাম কমিশন শুরু করছে সংবাদ মাধ্যম, টেলিভিশন এবং সমাজ মাধ্যমে এক্সটেন্সিভ ক্যাম্পেইন এসআইআর নিয়ে। তাদের অনলাইন ফর্ম ফিল আপে সমস্যা হচ্ছে, যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত নয় তারা অনলাইনে আপলোড করতে পারছেন না এনুমারেশন ফর্ম। তাদেরকে আবার নতুন করে মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডকে সংযুক্ত করে তারপর
এই প্রক্রিয়াটা শুরু করতে হচ্ছে। বিএলওদের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় অভিযোগ উঠছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না, অনেক জায়গায় ক্লাবে বসে, গাছতলায় বসে, শাসক দলের নেতাদের দপ্তরে বসে সেখান থেকে ফর্ম বিলি করছেন। এই অভিযোগ নানা জায়গা থেকে আসছে, কিন্তু আবার বহু বিএলও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। কমিশন কয়েকজন বিএলওকে শোকজ করেছেন, সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হবে। কাজের চাপ সামলাতে না পেরে একজন বিএলও মারা গেছেন, দুঃখজনক ঘটনা। এই আবহে প্রশ্ন উঠছে এত তাড়াতাড়ি এসআইআর এর কি দরকার? প্রশ্ন হচ্ছে এখন প্রযুক্তি অনেক ডেভেলপ হয়ে গেছে। ৮১,০০০-এর উপর বিএলও, ১৪,০০০ আবার স্ট্যান্ড বাই আছে। একটা বুথে সর্বোচ্চ ১২০০ জন, সময় আছে ১ মাস। এখন অনেকে বলছেন দেখুন যে কাজের প্রচন্ড চাপ। আমি তাদের কাছে বিনীতভাবে মার্জনা চেয়ে নিয়ে বলছি, এই যে স্কুলে যারা শিক্ষকতা করেন, প্রাথমিক স্কুলে পড়ান, উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ান, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করেন, তাদের কাজেরও চাপ আছে। কিন্তু তাদের কাজের চাপ কি এমন পর্যায়ে গিয়েছে যে তারা এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপারগ হচ্ছেন? আমার মনে হয়, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু অনেক রকম নিষ্ঠার সঙ্গে কাজটা করছেন। তারা বলছেন না না, অনেকটা সময় আছে, এতে এমন কিছু সময় লাগবে না, আমাদের এমন কিছু কসরত করতে হচ্ছে না, মেহনত করতে হচ্ছে না। আর এই সময় তো আমরা স্কুলে যাচ্ছি না, তা আমরা তো পূর্ণ সময়ের জন্য কমিশনের কাজটা করছি। তাহলে এই যখন একটা পরিস্থিতি, তখন কাজের চাপ, তার জন্য বিএলওরা পারছেন না। আমার মনে হয় যে এই ন্যারেটিভটা খুব একটা গ্রহণযোগ্য নয়। দেখুন, যারা সরকারি দপ্তরে চাকরি করেন, স্কুলে পড়ান, প্রাথমিকে পড়ান বা কলেজে চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাদের কিন্তু সুখের চাকরি ভাই। হ্যাঁ, তাদের ছুটিও আছে ওই রকম, অধিকাংশ ক্ষেত্রেই 8.5 ঘন্টা 9 ঘন্টা দপ্তরে থাকতে হয় না। আপনি বেসরকারি ক্ষেত্রগুলোকে দেখুন তো, অসংগঠিত ক্ষেত্রের কথা বাদ দিলাম, প্রতিষ্ঠিত বেসরকারি উদ্যোগ, সেখানে যারা কাজ করেন তারা 9টা 9:30টার মধ্যে অফিসে চলে যান। তাদের অফিস ছাড়তে ছাড়তে 7:30 8টা পর্যন্ত হয়। তাদেরও কাজের চাপ কিন্তু কম নয়। তারা সরকারি চাকরির নিরাপত্তাটুকুও কিন্তু ভোগ করেন না, এদের সংখ্যাই বেশি। সরকারি কর্মচারীরা চিরকাল প্রিভিলেজ ক্লাস, তাদের দাবি দাওয়া সীমাহীন, কিন্তু যখন তাদেরকে কোনো কাজ দেয়া হয় তারা কিন্তু একেবারে কি বলবো আর কি, সাগ্রহে সেই কাজ করতে কখনো রাজি হন না, নানা রকম প্রশ্ন তোলেন, ওজোর আপত্তি করেন। এই ব্যাপারগুলোও কিন্তু আছে। আমি সরকারি কর্মচারীদের দিকে আঙুল তুলছি না, কিন্তু বাস্তবটা বলছি। যে কোনো সরকারি দপ্তরে আপনি এখন যান না, আর একটা বেসরকারি দপ্তরে যান, ওয়ার্ক কালচারের এখনো দেখবেন আসমান জমিন ফারাক। 5টা বাজতে না বাজতেই সরকারি কর্মচারীরা সিট ছেড়ে উঠে যান, আর বেসরকারি ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাহলে কাজের চাপ, এই বিষয়টা কিন্তু খুবই আপেক্ষিক। তবে অধিকাংশ বিএলও তাদের দায়িত্ব পালন করছেন। এখন শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন রূপকের ছলে, সে কথাটার তাৎপর্য কি? দেখুন, নবান্নের 14 তলা কিন্তু খুব চিন্তিত। প্রথম কথা, এসআইআর হবে এর কোনো আগাম খবর 14 তলার কাছে ছিল না। তারা ভাবতেই পারেনি যে নির্বাচন কমিশন এইরকম একটা উদ্যোগ নেবে এবং পশ্চিমবঙ্গে এটা লাগু হবে ভোটের আগে। তাই তাদের পালে বাঘ পড়েছে। প্রথম কথা, সাদা চোখে দেখলে কি বোঝা যায়? 2002 সালে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা ছিল, 2025-এ সেই জনসংখ্যা 33% বেড়েছে, আর ভোটার বেড়েছে 67%-এর কাছে।
এরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি কোনোভাবেই স্বাভাবিক নয়। এই ভোটার তালিকায় বিস্তর জল আছে, অনুপ্রবেশকারী আছে, যারা ভারতবর্ষে ঢুকেছে, পরিচয়পত্র বানিয়েছে, দালাল দরে ভোটার তালিকায় শাসকের মদতে নাম তুলেছে, এরা ভোট ব্যাংক। মৃত ভোটাররা চিরকালই শাসকের পক্ষে ভোট দেয়। একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের ভোট শাসকের পক্ষেই যায়। তাই এসআইআর হলে যদি ৮০% এসআইআর করা সম্ভব হয়, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রেই এই ভারসাম্যটা বদলে গেছে। পরিস্থিতিটা খুব তুল্যমূল্য জায়গায় এসে দাঁড়াবে শাসক আর বিরোধীর মধ্যে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটাই শাসকের ফল। তাই যে কোনো মৃত্যুর সঙ্গে তারা এসআইআর কে যুক্ত করছে, ন্যারেটিভ তৈরি করতে চাইছে। প্রথম কথা, সব রকম মৃত্যু দুঃখজনক, এগুলো না হওয়াই ভালো। কিন্তু সব মৃত্যুর সঙ্গে যদি আপনি এসআইআর কে ট্যাগ করে দেন, তাহলে বুঝতে হবে যে আপনি মরিয়া হয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, এসআইআর এর বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। এসআইআর এর সঙ্গে এনআরসির কোন রকম কোন সম্পর্ক নেই। সিএএ আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। মতুয়া সম্প্রদায়ের কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক আদালত যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের যেন ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হয়। তারা যখন আবেদন করেছেন একটা অ্যাকনলেজমেন্ট পেয়েছেন, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কমিশনকে দেখালে পরেই যেন তাদের নাম ভোটার তালিকায় থাকে। বিজেপিও এই বিষয় নিয়ে সরব হয়েছে। আমার মনে হয় যে কমিশন শেষ পর্যন্ত এটাকে মান্যতা দেবে এবং মতুয়া ভাই বোনদের কাছে এটা একটা সুযোগ। এই সুযোগে তারা সিএ এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্বটা পেয়ে যান। বিভ্রান্ত হবেন না প্রচারে। সিএ এর বিধি প্রণয়ন হয়ে গেছে, সিএ এখন আইন। 2021 সালে বিধি প্রণয়ন হয়নি, তখন তৃণমূলের কথায় বিভ্রান্ত হওয়ার স্কোপ ছিল। এখন সিএ আইন হয়ে বিধি হয়েছে, নাগরিকত্ব পেয়েছে সিএ এর মাধ্যমে অনেকে। অতএব আপনারা বিভ্রান্ত হবেন না। কমিশনের কাজ বাদ দেয়া নয়, কমিশনের কাজ ইনক্লুশন করা। ভারতীয় নাগরিকের নাম যেন বাদ না যায়। আর শরণার্থীরা তো অনুপ্রবেশকারী নয়, ধর্মীয় কারণে তারা এই দেশে আশ্রয় নিয়েছেন, বহুদিন ধরে আছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা নাগরিকত্বের নথি সংগ্রহ করুন এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে কমিশন আপনাদের আর্জি মেনে নেবে। অর্থাৎ সিএ তে আবেদন করে যে আবেদনের প্রেক্ষিতে যে কাগজ আপনারা পেয়েছেন সেটা দেখাবেন কমিশনকে, তাহলেই আমার মনে হয় আপনাদের উদ্বেগ সংশয় দূর হবে। দেখুন, কার্বলিক অ্যাসিড সত্যিই গর্তে ফেলেছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে। বহু জায়গায় গৃহ পরিচারিকাদের দেখা নেই। প্রতিদিন সীমান্তে কিছু মানুষ ধরা পড়ছেন যারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। এরকম আরো অনেক লুকিয়ে আছে। যখন খসড়া তালিকাটা বেরোবে তখন আপনারা দেখতে পাবেন। শুভেন্দু বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও ব্যবহার করতে হবে নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে। তৃণমূল আবদার ধরেছিল যে রিলেটিভ বলে যে ফর্মে যে পোর্শনটা আছে সেখানে কাকু, কাকিমা, মামাতো ভাই, পিস্ততো ভাইয়ের নামও লেখা যাবে। সম্ভব নয়। বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা বা দাদু, দিদা, এর বাইরে হবে না। চাচা, খালা, এদের নাম যদি ঢোকানো যায় বড় রকমের কারচুপি হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। কমিশন নয় কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে অনুপ্রবেশকারীদের,
চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিত। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কিন্তু এক্ষেত্রেও প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, কারণ শাসক চেষ্টা করবে যেন তেন প্রকারেণ তাদের ভোট ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য। তারা বিএলওদের উপর চাপ দেবে, নিত্য নতুন কমিশনের কাছে নানা রকম আবদার করবে, মানুষকে বিভ্রান্ত করবে, এনআরসির সঙ্গে এসআইআর কে যুক্ত করার চেষ্টা করবে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যাতে সাফল্য না পায় এই রাজ্যে, সেটা চেষ্টা করবে শাসক। কারণ তারা এসআইআর এর বিরোধী, তারা জানে এসআইআর সঠিকভাবে হলে তাদের ভোট ব্যাংকে ধস নামবে। ভোটের মুখে কোনো রাজনৈতিক দল তো এই ঝুঁকি নেবে না। আবার কমিশনের নির্দেশকেও অগ্রাহ্য করা প্রকাশ্যে সম্ভব নয়, নানা রকম ছল চাতুরি হবে। পরামর্শদাতা সংস্থা ইতিমধ্যে নেমে পড়েছে। শোনা যাচ্ছে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে। গভীর রাতে পঞ্চায়েত দপ্তর খুলে রেখে শংসাপত্র বিলি করা হচ্ছে। একটা জিনিস সবার শুনে রাখা ভালো, ভারতের নাগরিক, তার ধর্ম যাই হোক না কেন, তার নাম বাদ যাবে না যদি তার নাম ভোটের বয়স হয়ে থাকে। আর চেষ্টা করতে হবে একজন অনুপ্রবেশকারীর নামও যেন তালিকায় না থাকে। অনুপ্রবেশকারী আর শরণার্থী কিন্তু এক নয়। হিন্দু, বৌদ্ধ, পারসিক, জৈন, খ্রিস্টান তারা শরণার্থী, আর অনুপ্রবেশকারীরা মুসলিম। কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারেন না, কারণ ওই তিনটে দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। অতএব এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, বিভ্রান্ত হলে চলবে না। প্ররোচনা, কিছু অনুপ্রাণিত বিএলওর ফাঁকি দেওয়া, বিএলএদের উপর শাসক দলের চাপ, বিরোধী দলের বিএলএদের মারধর করার অভিযোগ উঠছে, আরো উঠবে। তাই আমি বলছি তো সবে কলির সন্ধে। কিন্তু কমিশনকে এই ব্যবস্থাটা নিতে হবে যাতে নির্ভুল ভোটার তালিকাটা তৈরি করা যায়। যে উদ্দেশ্যে এসআইআর করা, সেই উদ্দেশ্যটা যাতে সাফল্যের সঙ্গে করা যায়, রূপায়িত করা যায়, তার জন্য কমিশনকে বাড়তি নজরদারি দিতে হবে। নান্যপন্থা এছাড়া কোনো পথ নেই। তবে হ্যাঁ, এসআইআর এর এই উদ্যোগে অনেকের ঘুম ছুটেছে। শুভেন্দুবাবুর ভাষায় ওই কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে গর্তে অনুপ্রবেশকারীদের সন্ধানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন সংখ্যালঘুর নাম বাদ গেলে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন। আমরাও তো একই কথা বলছি। একজন ভারতীয় নাগরিক যার ভোট দেওয়ার বয়স হচ্ছে, তার নাম যেন তালিকার বাইরে না যায়। তিনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ হোক, জৈন হোক, কোনো দেখার দরকার নেই। তিনি ভারতীয় নাগরিক হলে তার যদি ভোট দেওয়ার বয়স হয়ে থাকে, তার নাম তালিকায় থাকবে। কিন্তু অনুপ্রবেশকারী, মৃত, 3-4 জায়গায় নাম আছে এমন ভোটারের নাম তালিকায় থাকবে না। কল্যাণবাবু নিশ্চয়ই এটা নিয়ে সহমত হবেন। তিনি একজন সাংসদ, আইন প্রণেতা, তার নিশ্চয়ই এটাও বলা উচিত যে আমরাও চাই একটা অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে, একটা মৃত লোকের নাম যেন তালিকায় না থাকে। দুর্ভাগ্যের বিষয় হলো শাসক দলের কারুর মুখে এই কথাগুলো শোনা যাচ্ছে না। দিদিমণিও বলছেন না, আর তার ইয়ার অ্যাপারেন্টও বলছেন না। যদিও সংবিধান হাতে নিয়ে দিদিমণি দৃপ্ত পদচারণা করছেন রাজপথে, তার পিছন পিছন আসছেন এই রাজ্যে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী যিনি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।